এসটিজিটি নতুন সিলেবাস, অল অফ ইউ নো দ্যাট এইবার নতুন সিলেবাস করা হয়েছে। তো এই নতুন সিলেবাসের নতুন সাবজেক্ট ইকোনমিক্স, সেই ইকোনমিক্সের বিষয় নিয়ে আমি আলোচনা করব, সারাংশ আপনাদের সাথে আলোচনা করব। সম্পূর্ণ সিলেবাসটা, ইকোনমিক্সের সিলেবাসটা প্রায় 30টি ক্লাস বা ভিডিওর মধ্যে শেষ করার চেষ্টা করব। সম্পূর্ণ সারাংশটা, এবং এর মধ্যে অনেক তথ্য থাকবে, কারণ আমরা জানি এসটিজিটি বা ত্রিপুরা টেট এক্সামগুলি অপশনাল এমসিকিউ হয়। তাই কনসেপ্ট বিষয়টা যদি ঠিকঠাক আমাদের ক্লিয়ার না হয়, তাহলে আমরা অপশনগুলিতে গিয়ে আটকে যাব বা কনফিউজ হয়ে ভুল করে দিয়ে আসবো। তাই কনসেপ্ট, ধারণাটা খুবই ইম্পর্টেন্ট। তাই ধারণা ক্লিয়ার করে এবং এই ধারণাটা যেন পরিষ্কার থাকে, সেই জন্যই টপিক বাই টপিক বুঝে মেমোরাইজ করতে হবে, ফলে ইজি হবে এক্সামের জন্য। তো আর কথা না বাড়িয়ে এই ইকোনমিক্সের এসটিজিটি ইউনিট 1 এর নাম্বার 1, ইউনিট 1 এর আমার 1 যে কন্টেন্টটা আছে, সেই কন্টেন্টটা কি? ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স, ইকোনমিক্সের সাথে পরিচয়। তারপর রয়েছে কনসেপ্ট এন্ড ডেফিনেশন। আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। পরের ভিডিওতে ইউনিট 1টা কমপ্লিট ফিনিশ করব। সো ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স, আমরা যদি দেখি ইকোনমিক্স আমি এইভাবে করে নিলাম কেন? কারণ সময়ের শর্ট সকলের কাছে, ইভেন এখানে সম্পূর্ণ বিষয়টা খুব সামারি আকারে এবং সবটাই এখানে এসে পড়েছে। ভিডিওর শেষে একটা পিকচার দিয়ে দেব, দেখবেন। তো ইকোনমিক্স কথাটি যদি আমরা দেখি, খুব প্রাচীন কাল থেকেই অনেকটা প্রচলিত ছিল। আগে তো মানুষ, আমরা জানি, মুদ্রা ছিল না, তখন লেনদেন হতো বিনিময় প্রথায়, তখন থেকেই শুরু হয়েছিল। তো ইকোনমিক্স কথাটি এসেছে গ্রিক শব্দ উইকোনমিয়া থেকে, যার দুটি অর্থ। উইকোস মিন্স গৃহ, নিমিয়া মিন্স পরিচালনা করা, অর্থাৎ প্রাচীনকালে গৃহ পরিচালনা করার বিদ্যাকেই বলা হতো ইকোনমিক্স। তো ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স প্রাচীনকালের অর্থনীতির পরিচয়। আমরা যদি দেখি প্রাচীনকাল থেকে আমরা ধাপে ধাপে, যদিও যেহেতু আমাদের সিলেবাস শুধুমাত্র ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স আছে, তাই ডিপলি প্রয়োজন নেই, বাট তবুও ইন্ট্রোডাকশন কোথায় থেকে ইকোনমিক্স আসলো, কিভাবে, তার ধারাটা কি, সে বিষয়ে আমরা জাস্ট সামারি আকারে বলছি। প্রাচীনকালে অর্থনীতির পরিচয়, প্রথমে অর্থনীতি মানে ছিল গৃহ পরিচালনার বিদ্যা। তারপরে অর্থনীতির প্রথম দার্শনিক আলোচনা দেখা যায় প্রাচীন গ্রিসে। গ্রিস দেশেই অর্থনীতি নিয়ে আলোচনা শুরু হয়েছিল, এবং গ্রিস দেশে যেই ইকোনমিক বিদ আলোচনা করেছিলেন প্রথম, জেনুফুন, আর ওনার যে গ্রন্থটা ছিল ওই ইকোনমিক্স গ্রন্থে। তো এরিস্টটল এই বিষয়ে কথা বলেছে। এরিস্টটল তার গ্রন্থ যেটা ছিল রাজনৈতিক বিষয় নিয়ে, অর্থাৎ রাজনীতি আর অর্থনীতিকে এরিস্টটল একসঙ্গে দেখার চেষ্টা করেছেন। তারপরে রয়েছে ভারতীয় যে অর্থনীতি, সেটা প্রাচীন কাল থেকে রয়ে গেছে। ভারতীয় প্রাচীন অর্থনীতি আমরা জানি কৌটিল্য বা চাণক্যের যে অর্থশাস্ত্র, সেটা প্রাচীন। তারপর রয়েছে আরো গ্রিক বেদ, সেগুলির মধ্যে অর্থশাস্ত্র নিয়ে কথা হয়েছিল। তারপরে রোমান্স ও মধ্যযুগীয় চিন্তাধারার মধ্যেও আমরা এই প্রাচীনকালের ইকোনমিক্সটা কিভাবে ধারাবাহিক একটু উন্নতি হচ্ছে, সেটা আমরা দেখতে পেয়েছিলাম। তারপরে অর্থনীতির বিকাশের ইতিহাস, অর্থনীতিটা সেই প্রাচীন কাল থেকে ধাপে ধাপে কিভাবে উন্নতি হলো, সেই বিষয়টা যদি আমরা দেখি, প্রাচীন যুগীয় অর্থনীতি, মধ্যযুগীয় অর্থনীতি, প্রাচীন যুগের পরেই এসেছে মধ্যযুগীয়,
আর প্রাচীন যুগের অর্থনীতির মধ্যে যদি বলে প্রাচীন যুগের অর্থনীতি কয়েকটি মানে কোন দেশে হয়েছিল বা কয়েকটি উদাহরণ আমরা বলতে পারি গ্রিক, ভারতীয়, রোমান। সেখানে প্রাচীন যুগে আমরা অর্থনীতি দেখতে পেয়েছিলাম। মধ্যযুগীয় অর্থনীতি ইউরোপ, তারপরে ইসলামিক ইসলামিক যে অর্থনীতি সেটা মধ্যযুগের অর্থনীতি। তো ইসলামিক অর্থনীতির মধ্যে একটা রিবা একটি কথা আছে ইম্পর্টেন্ট। রিবা কথা মিন্স সুদ। তো তারপরে বাণিজ্যবাদ 16th সেঞ্চুরি থেকে 18th সেঞ্চুরির মধ্যে রয়েছে। তারপরে ছিল কৃষি অর্থনীতি। কৃষি অর্থনীতি আমরা ফ্রান্সে দেখতে পেয়েছি, ফ্রান্স 18th সেঞ্চুরিতে। তারপরে ধ্রুপদী অর্থনীতি। এই ধ্রুপদী অর্থনীতির মধ্যে অনেক অর্থনীতিবিদ রয়েছে, যেমন অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, থমাস মেলসান, তারা এই সময়ে ছিল। তারপরে প্রধান ব্যক্তি, আমরা যদি প্রধান ব্যক্তি দেখি যে এই সময়ে কারা প্রধান ব্যক্তি ছিল এই প্রাচীন অর্থনীতির মধ্যে, আমরা যদি দেখি প্রধান ব্যক্তি উইলিয়াম স্টেনারি জুভেন, কার্ল মার্গার, কেনসির অর্থনীতি, আমরা কেনসির অর্থনীতিও দেখেছি, জেম কেইনেস। তারপরে এসেছে আধুনিক অর্থনীতি। আধুনিক অর্থনীতি যেটা এখন বর্তমানে চলছে। তো আধুনিক অর্থনীতির মধ্যে অনেকগুলি পার্ট রয়েছে, যদি আমাদের সেই বিষয়ে যাওয়ার প্রয়োজন নেই, কারণ আমাদের সিলেবাস অনুসারে সিলেবাস অনুসারে নিউ ক্লাসিজম ইকোনমিক্স, তারপরে মার্কেট মেকানিজম এবং রেশনাল চয়েস, তারপরে এসেছে যে ওয়েলফেয়ার ইকোনমিক্স অর্থাৎ কল্যাণের বিজ্ঞান। তারপরে ওয়েলফেয়ারে যদি আমরা বলি যে ওয়েলফেয়ার অর্থনীতি নিয়ে কে বেশি আলোচনা করছেন, আমাদের ভারতের গর্ব বলতে পারি, বাঙালির গর্ব এই অমর্ত্য সেন। উনার যে বুকসটার নাম হলো ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। এই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচে উনি ওয়েলফেয়ার ইকোনমিক্স নিয়ে অনেক ডিপলি আলোচনা করেছেন। এখানে দেখতে পাচ্ছেন কখন থেকে শুরু হয়েছে, কোন জায়গায় শুরু হয়েছে, কার মাধ্যমে শুরু হয়েছে, কয়েকটি মানে বড় বড় চিন্তাবিদের নাম সেখানে কিন্তু সংক্ষেপে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে রয়েছে আপনারা দেখতে পাবেন যে ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। লাস্ট যদি দেখি এখন এনভায়রনমেন্ট, পরিবেশবিদ্যা, তারপরে বিহেভিয়ার অফ ইকোনমিক্স নতুন শাখা। এই শাখাগুলি ধীরে ধীরে সেই প্রাচীন কাল থেকে ইকোনমিক্সটা ধীরে ধীরে উন্নত হয়ে বর্তমান অবস্থায় শুরু হয়েছে। তো ইন্ট্রোডাকশনটা শেষ হয়ে গেল। ইকোনমিক্সের ইন্ট্রোডাকশনটা খুব শর্টলি ধারাবাহিকভাবে এখানে শেষ করে দিলাম। তো আরো ডিপলি আপনারা কোশ্চেন কিন্তু কম পড়তে হবে এবং কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার থাকতে হবে, কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা। তারপরে যদি আমরা যাই কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন। কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন যদি দেখি, যদিও আমরা যে ইন্ট্রোডাকশন অফ ইকোনমিক্স আলোচনা করলাম, এখানে কনসেপ্টটা অনেকটাই এসে পড়লো, তবুও কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে, কারণ কনসেপ্ট ক্লিয়ার না হলে এমসিকিউ ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো কনসেপ্ট ধারণা বা ক্ষেত্র, অর্থাৎ ইকোনমিক্সের ক্ষেত্রটা কোনটা, ইকোনমিক্সের মানে ক্ষেত্রটা কোন জায়গায়, কোন বিষয়টা নিয়ে ইকোনমিক্স কাজ করে। আমরা যদি কনসেপ্ট ধারণা, ইকোনমিক্স নিয়ে কি ভাবতো, অর্থাৎ মানুষের চাহিদা অসীম। আমরা জানি সকল মানুষের চাহিদা অসীম। সেই অসীমের মধ্যে সম্পদ তো আর অসীম নেই, পৃথিবীর মধ্যে সম্পদ একটা নির্দিষ্ট মাত্রায় আছে। সেই সম্পদকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি, সেই সম্পদটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি সঠিকভাবে, সেটাই এই অর্থনীতির একটা ধারণা। তারপরে স্কারসিটি বা সীমিত সম্পদ। আমরা জানি এই ইকোনমিক্সের মধ্যে সীমিত সম্পদকে কিভাবে ঠিকঠাক পরিচালনা করা যায় সেটা নিয়েও আলোচনা রয়েছে। তারপরে চয়েস, কোন কাজে সম্পদ আমরা ব্যবহার করব আর কোন কাজে করব না। প্রোডাকশন, উৎপাদন, তারপরে ডিস্ট্রিবিউশন, যে জিনিস উৎপাদন হলো দেশে সেটা ডিস্ট্রিবিউশন ঠিকঠাক পৌঁছানো যায়। কনজিউমার, ভোক্তা, তারপরে ওয়েলফেয়ার অর্থাৎ কল্যাণমূলক যে কাজ। তারপরে আমরা যদি দেখি অর্থনীতির ধরন, এই কনসেপ্টের মধ্যেই রয়ে গেছে অর্থনৈতিক ধরন। তো অর্থনৈতিক ধরনের মধ্যে ট্র্যাডিশনাল ইকোনমি, প্রাচীনকালে আমরা জানি যে বিনিয়োগ প্রথা বা কৃষির মাধ্যমে যে ইকোনমিক্সটা শুরু হয়েছিল, এখনো অনেক জায়গায় সেটা কিছু কিছু রয়েছে। কৃষি তো রয়ে গেছে, আমাদের দেশ তো কৃষি প্রধান দেশ আমরা জানি। তো তারপর দেখি ক্যাপিটালিজম অর্থাৎ পুঁজিবাদ বা মালিকানা।
তো আমরা এখনের যে ইকোনমি, বর্তমান প্রেজেন্ট টাইমের যে ইকোনমি, সেটা অনেকটাই ক্যাপিটালিজম। তো ক্যাপিটালিজম কোন দেশে দেখা যায় বেশি? আমি একটা উদাহরণ দিলাম, আমেরিকায়। আমেরিকাতে মনে রাখার জন্য ক্যাপিটালিজম, পুঁজিবাদ সবচেয়ে বেশি আমেরিকায় দেখা যায়। তারপরে সোশিয়ালিস্ট অর্থাৎ রাষ্ট্রকেন্দ্রিক ইকোনমিক্সটা হলো রাষ্ট্র দেশের সম্পদ ঠিকঠাক উৎপাদন করবে এবং রাষ্ট্রই তার দায়িত্বে আবার সকলকে পৌঁছিয়ে দিবে প্রায় সমানভাবে। তো সেই সোশিয়ালিস্ট ইকোনমি আমরা কোথায় দেখতে পেয়েছিলাম? সোভিয়েত ইউনিয়নে আমরা দেখতে পেয়েছিলাম। তারপরে রয়েছে মিক্স ইকোনমি হলো রাষ্ট্র এবং মালিকানা, অর্থাৎ রাষ্ট্র উৎপাদন করবে এবং বড় বড় মালিকরাও উৎপাদন করে দেশের জন্য একসাথে তারা মিলিতভাবে কাজ করবে। যেমন মিক্স ইকোনমি আমরা ভারতে দেখতে পাই, মিক্স ইকোনমি আমাদের ভারতে রয়েছে। এরপরে কনসেপ্ট এন্ড ডেফিনেশনের পরে ক্যাপিটালিজম, সোশিয়ালিস্ট, মিক্স ইকোনমি, এই বিষয়গুলি নিয়ে এসটিজিটি ইকোনমিক্সের ইউনিট 1 এর যে কন্টেন্ট, সেই কন্টেন্টে আলোচনা হবে পরের ভিডিওতে। তারপরে আমরা ডেফিনেশনটা এরকম: সীমিত সম্পদের ঠিকঠাক ব্যবহার করা, কারণ মানুষের চাহিদা অসীম কিন্তু সম্পদ সীমিত। এটা সংক্ষেপে বলা যায় যে ইকোনমিকের ডেফিনেশন। তো ইকোনমিকের আরো অনেক ডেফিনেশন অনেক বড় বড় চিন্তাবিদ বা ইকোনমিক্সবিদ দিয়েছেন, অর্থবিদ দিয়েছেন, যেরকম অ্যাডাম স্মিথ বলেছেন যে ডেফিনেশন এই সম্পর্কে, ইকোনমিক্স সম্পর্কে বলেছেন যে সম্পদের বিজ্ঞান বা ধনকেন্দ্রিক। তো তার এই বিষয়টি তার একটি গ্রন্থ রয়েছে, ওয়েলথ অফ নেশন, প্রকাশ হয়েছিল 1776-এ। তো এই ওয়েলথ অফ গ্রন্থে অ্যাডাম স্মিথ খুব সুন্দরভাবে এই আলোচনা করেছিলেন এই ইকোনমিক্স নিয়ে। তারপর আমরা দেখি আলফ্রেড মার্শাল বলল ইকোনমিক্স হলো কল্যাণের বিজ্ঞান। মনে রাখতে হবে, আলফ্রেড মার্শাল কল্যাণের বিজ্ঞান আর অ্যাডাম স্মিথ সম্পদের বিজ্ঞান। তো উনার যে বিষয়টা, অর্থাৎ আলফ্রেড যেই বিষয় চিন্তা করতেন, এটাকে আমরা বলা হয় ওয়েলফেয়ার সেন্টার। তো উনি যে গ্রন্থে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন, সেটা হলো প্রিন্সিপাল অফ ইকোনমি। তারপরে লাইনেল রবিনসনের উনি বলেছেন অসীম চাহিদা মানুষের, কিন্তু সম্পদ সীমিত, তা ঠিকঠাক কিভাবে ব্যবহার করা যায়